আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ব্যর্থতা ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর, 4 মামলায় গ্রেফতার 56 জন। আন্দোলনের নামে মব কালচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান বিএনপির। ইসরায়েলি পণ্য বর্জনের নামে হামলা ভাঙচুরের নিন্দা। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। নাসার সাথে 54তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। সহযোগিতার ভিত্তিতে 53টি দেশের সাথে কাজ করবে বললেন বিডা চেয়ারম্যান। এবং হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন কোনো দলের সাথে নয়, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে। খায়রুল ইসলামের রিপোর্ট। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনও সরব দুদেশের গণমাধ্যম ও রাজনৈতিক মহল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানালেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দুদেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। এ নিয়ে আশাবাদী অন্তর্বর্তী সরকার। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, নানা টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দুদেশ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য ভারত চীন দুদেশকেই বিবেচনায় রাখছে বাংলাদেশ। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশি বন্ধুরা নির্বাচন নিয়ে বরাবর জানতে চায়, কারণ তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে। তৌহিদ হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে জাতীয় নির্বাচন হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাটার দোকানে লুটপাট, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না দাবি করে তিনি জানান, ভবিষ্যতে এমনটা ঘটতে দেয়া হবে না। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা হুমকি নেই। এ সময় মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভে নামেন লাখো মানুষ। তাদেরই একদল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বাটার দোকানে জুতা চুরি করে, ভাঙচুর চালায় কেএফসি, পিৎজা হাটে। এতে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, ঘটনা ঘটেছে হঠাৎ করে, জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই, ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। অনেকবার বলার পরও কিন্তু, যেমন আপনারা আসার সময় কিন্তু একটা স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রসেশন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘটে যায় তো দুই একটা। এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি, একই ক্যারেক্টার কিন্তু সবারই একই রকম। এখন অনেক সময় হয় কি, 2-4 জন বেশি উদ্যোগী হয়ে অপকর্মটা করে ফেলে। এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায়।
এদিন পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার উদযাপন ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনারা দেখেন বলে দেই, এইটা যদি আবার ধরে অন্যান্যের কানে তোলা, তারা তো আবার ওইটা রেজিস্টার লেগে দেবে। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। এবারের বৈশাখীর উদযাপন অন্য যে কোনো সময়ের চেয়ে আনন্দমুখর হবে বলেও জানান তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সোমবার দেশব্যাপী ইসরায়েল বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় 4টি মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসব মামলায় 56 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন আশিকুর রহমান। দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়া সহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুরে বাটা, কয়েকটি রেস্তোরাঁ ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুলনায় KFC ও বাটা শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 31 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। CCTV ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই সহিংসতার জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। অনেকগুলো জায়গায় রেড করেছে এবং রেড করার পরে আমরা সকালে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে 49 জনকে অ্যারেস্ট করেছে এবং 2টো কেস হয়েছিল। তো আমাদের একটু আগে 4টা পর্যন্ত আমাদের আপডেট হচ্ছে যে মোট 56 পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড এবং 4টা কেস হয়েছে। এবং আমাদের এই রেড, আমাদের এই যে যারা যারা এইগুলোতে ইনভলভ ছিল তাদেরকে অ্যারেস্ট করার প্রক্রিয়া চলমান। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। প্রতিবাদের নামে দেশের বিভিন্ন স্থানে চলা হামলা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলি পণ্য বর্জন করার মানে এই না যে দেশে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে। এ সময় আন্দোলনের নামে দেশে মব কালচার বন্ধের আহ্বান জানান ছাত্রদলের নেতারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দুপুরের তপ্তরোদ উপেক্ষা করে এতে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আমাদের সম্পূর্ণ সাপোর্ট ফিলিস্তিনের শিক্ষার্থীদের প্রতি রয়েছে। আমরা চাচ্ছি ইসরায়েল বয়কট করতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে। 2 বছর যাবত এটা আমরা দেখে যাচ্ছি। এতদিন চুপ ছিলাম কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। আমরা এই বাংলার মাটিতে ঢাকায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা সবাই মিলে বলছি, হে সাম্রাজ্যবাদী ইসরায়েল, তোমরা অবৈধ অবৈধ অবৈধ। এ সময় মুসলিম দেশগুলোকে নিয়ে গড়া সংগঠন OIC-তে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে ছাত্রদল নেতারা বলেন, আরব বিশ্বকে গাজায় গণহত্যার পরও নিশ্চুপ থাকার দায় নিতে হবে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। যেসব রাষ্ট্র
এই হত্যাকাণ্ডের পরেও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছেন সেই সব রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছে, যদিও ফিলিস্তিনের জন্য তাদের মায়াকান্নাও দেখেছে জাতি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। এবং এখানে আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। এদিকে ছাত্রদল ছাড়াও রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করে বিভিন্ন সংগঠন। সকলের কণ্ঠেই ছিল খুনি নেতানিয়াহুর সর্বোচ্চ শাস্তি দাবি। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একেবারেই সজাগ বাংলাদেশের অবস্থান, যেখান থেকে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের বার্তাটাও একেবারে স্পষ্ট। তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত ফিলিস্তিন হবে মুক্ত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক নীতিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এতে দুই দেশে উপকৃত হবে। আর বাণিজ্য উপদেষ্টা আশা, আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র প্রশাসনকে দেওয়া চিঠির ফলাফল ভালো হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি থেকে সরে আসবে এমনটা ভাবা ঠিক হবে না জানিয়ে বিশেষজ্ঞরা ট্রাম্প সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। শরফুল আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের জারি করা নতুন শুল্ক নীতি নিয়ে উদ্বিগ্ন দেশের রপ্তানিকারকরা। এরই মধ্যে বেশ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদিত পণ্যের অর্ডার কমিয়ে দিয়েছেন। কেউ বা আবার কারখানায় উৎপাদিত পণ্য এখনই রপ্তানি না করার পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে মার্কিন দপ্তরে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতি নিয়ে পিয়ারায় আয়োজিত সেমিনারে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিকভাবে দর কষাকষিতে আমলাদের আরও সক্রিয় হতে হবে। ব্র্যান্ডগুলো যারা ভলিউম নিয়ে প্লে করতে বাংলাদেশে, we will see a significant reduction there. And so the US market for us, additional tariff যে 48 যেটা বলা হচ্ছে, এটা কিন্তু আসলে 74-78 হয়ে যাবে for the value added products. So that overnight we have lost our competitive advantage over China and Vietnam. ওই ইনভেস্টমেন্ট, ট্রেড এন্ড ট্রান্সপোর্ট কানেক্টিভিটি করে রিজিওনাল মার্কেটগুলোতে আমাদের নেইবারহুডে যদি আমরা যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আরেকটা আমাদের ফ্ল্যাঙ্কিং স্ট্র্যাটেজি হতে পারে ইন টার্মস অফ ডিলিং উইথ হোয়াট ইজ ইমার্জ। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। সংস্থাটি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে কোনো দেশেই ব্যবস্থা নিতে পারছে না। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক চুক্তির তাগিদ দিয়েছেন তারা। আর তাই সরকারের নীতি নির্ধারকরাও বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। সো আমরা ওইটার উপরে কাজ করছি, আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি। এই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। সো আমরা অ্যাজ ইট ডেভেলপস আমরা উই উইল ফিক্স আওয়ার স্ট্র্যাটেজিস। পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আমরা তো চাচ্ছি না যে আমরা সব কিছু করে ফেলব। উপদেষ্টারা জানান, বাংলাদেশের মূল লক্ষ্য বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। কোন কোন পণ্যের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যায় তা সরকার খতিয়ে দেখছে বলেও জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দিতে পারব, এতে সময় লাগবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশে থাকা বাকি 5,50,000 রোহিঙ্গাদের বিষয়ে যাচাই বাছাই করছে মিয়ানমার। খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও আরাকানের শান্তি প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য আরাকানের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরাকান আর্মি, মিয়ানমার সরকার সহ সব পক্ষের সাথে যোগাযোগ রাখছে সরকার। পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান খলিলুর রহমান। আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি, তারা এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের দুই পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। আরাকানে যে মানবিক সাহায্যের কথা আমরা ভাবছি, এটা কিন্তু ইউএন লেড একটা প্রসেস হবে, জাতিসংঘের নেতৃত্ব দেবে।
সুতরাং তাদের মাধ্যমে কথাবার্তাটা বলাই উত্তম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল জব্বার হত্যা চেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসাইন রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডের বিরোধিতা করে নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দেন ব্যারিস্টার তুরিন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আত্মগোপনে থাকা অবস্থায় উত্তরা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রিমান্ড শুনানির জন্য আনা হয় ঢাকার সিএমএম আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট উত্তরায় ছাত্র জনতার উপর হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। সেখানে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হন মামলার বাদী আব্দুল জব্বার। 27 মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের নাম উল্লেখ করে মামলা করেন তিনি। সেই মামলায় 30 নম্বর আসামি তুরিন আফরোজ। মামলার তদন্তকারী কর্মকর্তা তুরিনের 10 দিনের রিমান্ড চান। আইনজীবী হিসেবে রিমান্ড আবেদনের বিরোধিতা করে নিজেই বক্তব্য দেন এই ব্যারিস্টার। বিজ্ঞ আদালত মূল নথি এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের অগ্রগতি সবকিছু দেখে প্রসিকিউশন এবং সেই আসামি যেহেতু আইনজীবী তার বক্তব্য শুনে সবাই বক্তব্য শুনে তিনি আসামিকে 4 দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। তিনি আরও জানান, গ্রেফতারের সময় তুরিনের বাসা থেকে সরকার বিরোধী নানা নথি পাওয়া যায়। এসব বিষয়ে পর্যালোচনার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় হত্যার সঙ্গে হত্যা প্রচেষ্টার সঙ্গে এবং মানুষকে আহত এবং পঙ্গু করার সঙ্গে এবং ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কাজ করার জন্য যে সকল কর্মকাণ্ড করেছে তাদের যে তথ্য এবং তাদের যে রেকর্ড আমরা পাচ্ছি, সেই রেকর্ড এবং তথ্য অনুসারে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। 2013 থেকে 2019 সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন তুরিন আফরোজ। নানা কারণে বিতর্কিত হন তিনি। যুদ্ধাপরাধীদের বিচার চলাকালে তার বিরুদ্ধে রয়েছে অসততার অভিযোগ। 2017 সালে এনএসআই এবং পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে তুরিনের বিরুদ্ধে। তখন তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়। শুধু তাই নয়, নিজের মাকে জামায়াতে ইসলামের রুকন সাজিয়ে 2018 সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি জবরদখলের অভিযোগ করেছিলেন তার মা শামসুন নাহার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সৌদি আরবে বাড়ি ভাড়া না করায় হজের অনিশ্চয়তায় পড়েছেন 10,500 মুসল্লি। ধর্ম মন্ত্রণালয় একাধিকবার চিঠি দিলেও আমলে নেয়নি এজেন্সিগুলো। টাকা পরিশোধ করেও অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগীরা। শেষ পর্যন্ত কোনো মুসল্লি হজে যেতে না পারলে সে এজেন্সির লাইসেন্স বাতিল করে মামলার হুঁশিয়ারি দিলেন ধর্মোপদেষ্টা আফম খালিদ হাসানের। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। এবছর হজে যেতে টাকা পরিশোধ করেছেন 87,100 মুসল্লি। তবে তাদের সবাই হজে যেতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ অন্তর্বর্তী সরকারের সময়ও বন্ধ হয়নি হজের সিন্ডিকেট। হজের ফ্লাইট শুরু হবে 29 এপ্রিল থেকে। তার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সেরে ফেলার শর্ত দেয় সৌদি আরব। কিন্তু নির্ধারিত সময় পার হলেও অ্যাপের মাধ্যমে 10,500 মুসল্লির চুক্তি করেনি 9টি এজেন্সি। যে কোনো সময় অ্যাপটি বন্ধ হলে এসব মুসল্লি আর হজে যেতে পারবেন না বলে জানান ধর্ম উপদেষ্টা। হজ যাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজ যাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সৌদির নুসুক মাশআর অ্যাপসটা খোলা আছে, এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরেও যদি ওনারা এগিয়ে আসেন তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। ধর্ম মন্ত্রণালয় থেকে 8 বার চিঠি দেওয়া হলেও সমস্যা সমাধানে খুব একটা সাড়া দেয়নি এজেন্সিগুলো। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়।
তবে তাদের গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। তিনি জানান, এবছর সরকারি খরচে কোনো অতিথিকে হজে নেওয়া হচ্ছে না। সরকারি অর্থ ব্যয়ে কোনো অতিথিকে আমরা হজে নিচ্ছি না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রামে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে আগামী 16 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন সকালে 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে সাভারে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ 3 জনকে 15 এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। প্রবাসীদের ভোটিং এর আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে বিভিন্ন দেশের পদ্ধতি বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা করেন সিইসি। দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যালয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। We don't want to hang on to this issue any longer. Because we want to computerize and we want to have definite conclusion and we want to finalize a definite option for expatriate voting. And I hope this workshop, this technical workshop, will be able to really find out an appropriate solution. কয়েক বছর ধরে পাসপোর্ট জমা দিয়েও ইতালি দূতাবাসে ওয়ার্ক পারমিট ভিসা আটকে থাকায় কয়েকশো ভুক্তভোগী রাজধানীর কাকরাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। পরে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাত্রা করলে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান 5 সদস্যের প্রতিনিধি। তাদের অভিযোগ, VFS গ্লোবাল এজেন্সির 90 কার্যদিবসের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা নিষ্পত্তির কথা থাকলেও 2 বছরের তার সমাধান হয়নি। VFS গ্লোবালে আমাদের সম্পূর্ণ পেপার জমা দিয়েছি ইটালি ভিসা প্রসেসিং করার জন্য। প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের ভিসা দিচ্ছে না। পায়া সার্ভিসে জয়েন দেওয়ার কথা ছিল 2023 সালের ডিসেম্বর মাসে, কিন্তু ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার কারণে আমি চাকরিতে জয়েন দেই নাই। 2023 সাল থেকে ইতালি দূতাবাসে কাগজ জমা দিয়ে এখন পর্যন্ত আটকে আছি। 2 বছর যাবত বেকার বসে আছি, কোথাও চাকরিতে জয়েন করতে পারতেছি না, কোনো ব্যবসা শুরু করতে পারতেছি না। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন মানববন্ধন করেছি, করা সত্ত্বেও আমরা কোনো সুরাহা পাইনি। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সংলাপের সংস্কার প্রস্তাবের 114টি সুপারিশের বিষয়ে একমত হয়েছে নাগরিক ঐক্য। এর মধ্যে 100টি নারী আসন এবং 71 সংসদের বিষয়ে একমত জানিয়েছে দলটি। বিকেলে জাতীয় সংসদ ভবনের LD হলে আয়োজিত সংলাপ শেষে তথ্য জানান নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর আহমেদ চৌধুরী দীপু। এছাড়া দুর্নীতি দমনে জিরো টলারেন্স সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা দ্বৈত পার্লামেন্ট যেটা ওনারা প্রস্তাব করেছেন, আমরা সেই দ্বৈত পার্লামেন্টে আমরা একমত হই নাই। আমরা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটা আছে সেটাতেই আমরা বলছি ওনাদেরকে রাখার জন্য। আর নারীদের আসনের বিষয়ে ওনারা 100 নারী আসনের কথা বলেছেন। আমরা বলছি চলমান যেটা আছে 300 এমনি আসন আর 50 জন নারী আসন,
সেখানে হয়তো আমরা 50 থেকে 100-তে যেতে পারব। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে 9 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন একথা জানান। তিনি আরও জানান, মিথ্যা তথ্য দিয়ে ঋণের নামে জনতা ব্যাংক থেকে 115 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সুপ্র মিলাঞ্জ স্পিনিং মিলসের এমডি জামাল উদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করবে দুদক। এছাড়া বিজিএমইএ এর সাবেক সভাপতি কুতুবুদ্দিন এবং তার স্ত্রীর সন্তানের তথ্য চেয়ে 63 ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক সংসদ সদস্য নরসিংদী 4 ও সাবেক শিল্পমন্ত্রী, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোহাম্মদ জালাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স সুপ্রপ মিল অ্যান্ড স্পিনিং লিমিটেড সহ জনতা ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের রিখটার স্কেল 7-এর উপরে ভূমিকম্প হলে নগরী জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মানবিক বিপর্যয় নেমে আসবে বলে মনে করেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। তাই দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভূমিকম্প পরবর্তী উদ্ধার সক্ষমতা বাড়ানোর তাগিদও দেন তিনি। মনির হোসেন তোপর রিপোর্ট। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশের বড় আকারের ভূমিকম্প নতুন করে ভাবাচ্ছে দেশবাসীকে। বিভিন্ন গবেষণা সংস্থা জানিয়েছে, ঢাকায় বড় আকারের ভূমিকম্প হলে ধসে পড়বে অনেক ভবন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই 3টা সিটি খুবই ভূমিকম্পের জন্য ভালনারেবল। এর মধ্যে ঢাকা সিটি সবচেয়ে বেশি ভালনারেবল। ঢাকা সিটিতে যদি 7 বা তদূর্ধ্ব ভূমিকম্প হয় এবং তার স্থায়িত্ব যদি কয়েক মিনিট হয়, তাহলে ঢাকা শহরের অলমোস্ট 75% ভবন ধসে পড়বে। কিছু মানুষ তাৎক্ষণিকভাবে মারা যাবে, কিছু মানুষ ভবনে খুব ভালনারেবল জায়গায় সে আটকা পড়ে কয়েক ঘন্টা কয়েকদিন পর্যন্ত সে চিৎকার করবে তাকে বাঁচানোর জন্য, কিন্তু উদ্ধার কার্যক্রম ওই জায়গাটা পর্যন্ত যেতে পারবে না, কারণ ঢাকা শহরের রাস্তাঘাট এমনিতেই খুব সরু। ওই ভবনে আটকে পড়া মানুষটা ধুকে ধুকে কয়েক ঘন্টা বা কয়েকদিন পরেও মারা যেতে পারে খাবারের অভাবে, চিকিৎসার অভাবে, কারণ তাকে তো রেস্কিউ করে বের করা যাচ্ছে না। তখন যেটা হবে, একটা মানবিক দুর্যোগ হবে, মানবিক বিপর্যয় হবে। ভূমিকম্পে মৃত্যুর ঝুঁকি কমাতে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। বাংলাদেশ সরকারের উচিত এখন থেকে প্ল্যানিং করা, আরো বেশি পরিমাণ প্ল্যানিং করা, যাতে ভূমিকম্প পরবর্তী বা ভূমিকম্প চলাকালীন মানুষের প্রাণহানি যাতে কম ঘটে এবং মানবিক বিপর্যয় যাতে না হয়। ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের প্রায় সব দেশের ওপর আরোপিত নতুন বর্ধিত রফতানি শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আরোপিত শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা নেই। আমরা সবার সাথে ন্যায্য বাণিজ্য সম্পর্ক চাই। গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের ওপর বর্ধিত রফতানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর মধ্যে মৌলিক বা বেসলাইন 10% শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর সহ 12টি দেশের ওপর। বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক 10%-এর বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর 46%। বাংলাদেশের রফতানি পণ্যের ওপর ধার্য করা হয়েছে 37% শুল্ক। 5 এপ্রিল থেকে শুল্ক সংগ্রহ শুরু হয়েছে। যেসব দেশের ওপর 10%-এর বেশি শুল্ক ধার্য করা হয়েছে তার সংগ্রহ শুরু হবে 9 এপ্রিল থেকে। তবে অনেক দেশ এরই মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানিয়ে বিভিন্ন কূটনৈতিক পন্থায় যোগাযোগ করছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে বাড়ছে চীনাবাদামের আবাদ। নদীর বুকে জেগে ওঠা চরগুলোতে ফলন ভালো পাওয়ায় বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বাদাম আবাদে খরচ একেবারে কম, সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে গাছ। সরকারি সহযোগিতা পেলে যমুনার চরাঞ্চলের অনাবাদি জমিগুলো আসবে আবাদের আওতায়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান সাগর। টাঙ্গাইলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে ব্যাপক হারে আবাদ হচ্ছে বাড়ি ৮ ও বাড়ি ৯ জাতের চীনাবাদাম। নদীর পানি কমতে থাকার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে বাদাম রোপণ করেন কৃষক। দু একবার সামান্য সেচ দিলেই তা বেড়ে ওঠে। পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। বাদাম আবাদে খরচের তুলনায় লাভ হয় ২ থেকে ৩ গুণ বেশি। প্রতি হেক্টরে ১ থেকে ১.৫ মেট্রিক টন বাদাম উৎপাদন হয়। এসব বাদাম বাজারে প্রতিমন ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা দরে বিক্রি হয়। আমাদের যে সম্প্রসারণ স্যারেরা জমি পরিদর্শন করে যেভাবে দেখছে, দেখার পরে বলছে এখানে বাড়ি বাদাম আবাদের জন্য উপযোগী। এই বীজটা পাওয়াতে আমরা প্রায় ১৩ থেকে ১৪ মণ বাদাম আমরা পেয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশে নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিগুলোতে এসব বাদাম আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা, যেমন চর ফসল প্রকল্পে আরো কিছু উদ্দেশ্য আছে, যেমন আমরা কৃষক ট্রেনিং, আমরা কিন্তু কৃষক ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের যে পপুলার যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো কিন্তু আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। টাঙ্গাইলের মাঠ পর্যায়ে বাদাম চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। সময়মতো ওষুধ প্রয়োগ এবং নিড়ানি দেওয়া, সার প্রয়োগ, সেচ প্রয়োগ সবকিছু উৎপাদন দেওয়াতে আমাদের এখানে ফলন ভালো হবে। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন সহ নানা উপাদান রয়েছে বাদামে, যা মানবদেহে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেস খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ১৫ জনের দলে নতুন মুখ পেসার তানজিম হাসান সাকিব। তবে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের। এদিকে পিএসএল এ খেলার কারণে দলে নেই ওপেনার লিটন দাস। বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ ১-১ ড্র করার প্রায় ৪.৫ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। চলতি বছর আরও সিরিজ রয়েছে টাইগারদের, তাই দল নির্বাচনে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এরপরেই আমাদের শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট ম্যাচ আছে, সিরিজ আছে, সো দ্যাট আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে। ইতিমধ্যে লিটন দাস পিএসএল এ খেলতে যাওয়ার কারণে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। প্রথম টেস্টের জন্য ১৫ জনের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের হয়ে সাদা বলে ২৮টি ম্যাচ খেলা পেসার তানজিম হাসান সাকিব। তবে ইনজুরির কারণে তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। তো সেই কারণেই আনফরচুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না। টেস্টে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সাফল্য পাওয়া জরুরি বলে মনে করেন গাজী আশরাফ হোসেন লিপু। দলের কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটা থাকবে যে জিম্বাবুয়ে সিরিজে এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিং, বোলিং, অল অ্যাসপেক্টে, সেগুলোকে পুনরুদ্ধার করা, তাদের কনফিডেন্সটাকে রিবিল্ড করা। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামী ২০ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পিঠের চোট কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন ব্যাটসম্যান শন উইলিয়ামস। এছাড়া আয়ারল্যান্ড সিরিজের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়া অধিনায়ক ক্রেইগ আরভিনো বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন। এই ২ বড় তারকা ছাড়াও দলে আরও কিছু পরিবর্তন এসেছে। ২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটার তাফাত জাওয়া সিগাকে আবারও দলে ডাকা হয়েছে। দলে ফিরেছেন ওয়েলিংটন মাসাকাৎজাও।
2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই স্পিনার। বাংলাদেশে জিম্বাবুয়ের সর্বশেষ টেস্ট খেলেছে 2020 সালে। সেই টেস্টে ইনিংস ও 106 রানে জেতে টাইগাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শুনুন আরেকবার। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ব্যর্থতা ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর, 4 মামলায় গ্রেফতার 56 জন। আন্দোলনের নামে মব কালচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান বিএনপির। ইসরায়েলি পণ্য বর্জনের নামে হামলা ভাঙচুরের নিন্দা। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। নাসার সাথে 54তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। সহযোগিতার ভিত্তিতে 53টি দেশের সাথে কাজ করবে বললেন বিরা চেয়ারম্যান। এবং হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।